আসসালামু আলাইকুম। তোমাদের মধ্যে যারা এইচএসসি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য সোনার তরী কবিতাটি অনেক গুরুত্বপূর্ণ। এই সোনার তরী কবিতার সকল বিষয় এখানে তোমাদের জন্য তুলে ধরা হলো। ছোট ছোট সবগুলো বিষয় এখানে দেওয়া হবে, যাতে করে তুমি তোমার এইচএসসি ভালোভাবে পার করতে পারো এবং ভার্সিটি অ্যাডমিশনটাও যাতে ভালোভাবে দিতে পারো। এখানে সবগুলো বিষয় তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। তোমরা এই বিষয়গুলো কি করবে, তোমাদের বইয়ে হয় লিখে ফেলবে, না হয় একটা নোটে লিখে নোটটা বইয়ের সাথে পিন করে ফেলবে। কারণ নোটে রাখলে সেটা তেমন একটা পড়া হয় না। তুমি যদি বইয়ে রাখো তাহলে সেটা বারবার পড়া হবে এবং বারবার পড়া হলে সেটা তোমার ভালো মনে থাকবে। চলো আমরা সোনার তরী কবিতাটা ভালোভাবে পড়া শুরু করি। প্রথমে আমরা কবি পরিচিতিটা ভালো করে পড়বো। সোনার তরী, মনে রাখবা এটি একটি সংলাপ নির্ভর কবিতা। এই কবিতাটির গঠন রীতি হলো, সোনার তরী কবিতার গঠন রীতি হলো সংলাপ নির্ভর। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 সালে, মৃত্যুবরণ 1941 সালে। এছাড়া দেখো, আমি তোমাদের এখানে সবগুলো পড়া পড়বো না, যেগুলো গুরুত্বপূর্ণ ওইগুলো তোমাদেরকে দেখিয়ে দিব, বাকিগুলো তোমরা নিজেরা পড়ে নিবে। অসামান্য প্রতিভার অধিকারী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক বাংলা কবিতার প্রাণপুরুষ। তার সাহিত্য সাধনার একটি বৃহৎকাল বাংলা সাহিত্যের রবীন্দ্র যুগ নামে পরিচিত। মানব ধর্মের জয় ও সৌন্দর্যের তৃষ্ণা রোমান্টিক এই কবিতার মূল সুর। কবিতা ছাড়াও ছোট গল্প, মনে রাখবা ছোট গল্পের জনকও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। উপন্যাস, নাটক, প্রবন্ধ অনেক কিছুই তিনি লিখেছেন। নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে নিরুৎসাহিত হলেও বিশ্বভারতী নামে বিশ্ববিদ্যালয় এর তিনি স্বাপ্নিক ও প্রতিষ্ঠাতা। মাত্র 15 বছর বয়সে তার প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয়। এটি অনেক গুরুত্বপূর্ণ। গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে স্ব-অনুদিত সং অফারিংস গ্রন্থের জন্য 1913 খ্রিস্টাব্দে প্রথম এশীয় হিসেবে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। তাহলে তিনি নোবেল পুরস্কার পান 1913 সালে। কিসের জন্য? তার গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের সমন্বয়ে স্ব-অনুদিত সং অফারিংস গ্রন্থের জন্য। বাংলা ছোট গল্পের তিনি পথিক ও শ্রেষ্ঠ শিল্পী। এখানের মধ্যে দেখো, মানসী, সোনার তরী, চিত্রা, খনিকা, বলাকা, পঞ্চুষ, এগুলো তার কাব্যগ্রন্থ। এখান থেকে যেগুলো দাগানো আছে এগুলো ভালো করে মুখস্থ করে ফেলবা, কাব্যনাট্যগুলো ভালো করে দেখে ফেলবা। এরপরে দেখো, আমরা কবিতায় আসি। কবিতায় আসার আগে কবিতার কিছু খুঁটিনাটি ইনফরমেশন তোমাকে ভালো করে জানতে হবে। যেমন গগনে গরজ মেঘ ঘন বর্ষা, এটি এই কবিতার প্রথম লাইন। সাধু ও চলিত ভাষায় রচিত হয়েছে এই কবিতা। এটি একটি সংলাপ নির্ভর কবিতা। সোনার তরী কবিতাটি নেওয়া হয়েছে সোনার তরী কাব্যগ্রন্থ থেকে। এটি অনেক গুরুত্বপূর্ণ, ভালো করে মুখস্থ করে ফেলবা। এখানে দুটি চরিত্র রয়েছে, একটা হলো মাঝি, একটা হলো কৃষক। এরপরে দেখো, সোনার তরী এটি এখানে একবার ব্যবহার করা হয়েছে কবিতায়। তরী ব্যবহার করা হয়েছে 4 বার। ঠাঁই নাই এটি ব্যবহার করা হয়েছে 2 বার এবং এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত কবিতা। মনে রাখবা, আমি এগুলো দেওয়ার কারণ একটাই, তোমাদের যাতে এইচএসসি পরীক্ষাটাও ভালো হয় এবং এডমিশনের জন্য একটা ভালো প্রস্তুতি তোমরা নিতে পারো এখান থেকে, তার জন্য। এই কবিতাটি যখন তুমি পড়বে, কবিতার যে শাব্দিক অর্থ, মানে কবিতার মধ্যে যে শব্দগুলো দেওয়া হয়েছে তার অর্থ এবং কবি যা বোঝাতে চেয়েছে তার অর্থ পুরোটাই ভিন্ন। এটি বোঝার জন্য তোমাকে কিছু এখান থেকে কিছু লিখে দিব আমি, ওইগুলো পড়লে তোমার হয়ে যাবে। দেখো, প্রথমে আমরা এখানের যে কবিতার মধ্যে যে শব্দগুলো দেওয়া রয়েছে, কবিতার মধ্যে তুমি 2টি চরিত্র পাবে, একটি হলো কৃষক আর একটি মাঝি। এখানে কৃষক বলতে কবিতায় যা বোঝানো হয়েছে আসলে তা শিল্পস্রষ্টা বা কবি নিজে। এই কবিতাটা পড়তে হলে তোমাকে পুরো কবিতা এক বসায় ভালো করে পড়ে তার ভাবার্থ বুঝে এরপরে তোমাকে শেষ করতে হবে, না হলে তুমি কবিতাটা ভালো করে বুঝবা না। এরপর দেখো, এখানে কৃষক বলতে বোঝানো হয়েছে শিল্পস্রষ্টা বা কবি নিজেকে। ছোট ক্ষেত বলতে বোঝানো হয়েছে পৃথিবী, মানে ছোট ক্ষেত মানে পৃথিবীতে মানুষ খুব অল্প সময় বেঁচে থাকে, এটি বোঝানো হয়েছে। সোনার তরী ও কৃষক মানে মহাকালের প্রতীক। এখানে সোনার তরী ও কৃষক মানে বোঝানো হয়েছে মহাকালের প্রতীক। সোনার ধান বলতে বোঝানো হয়েছে কবির শ্রেষ্ঠ কর্ম, মানে কবি আজীবন যা এই ছোট সময়ের মধ্যে ওনার জীবনের যে
70 বছর বা 60 বছর একটা নির্দিষ্ট সময় পায় মানুষ, এই সময়ের মধ্যে যা তুমি করে গেছো তাই হলো তোমার শ্রেষ্ঠ কর্ম। বাঁকা জল বলতে এখানে বোঝানো হয়েছে অনন্ত কালস্রোতের প্রতীক বা সময়ের প্রতিকূলতা, মানে একটা মানুষ যে অনেক দিন বেঁচে থাকতে পারবে না তা বোঝানো হয়েছে এখানে। চলো আমরা কবিতা পড়ব। কবিতা পড়ার আগে আমরা কিছু এখানের পড়া দেখে নিই। কবিতার মধ্যে কি বোঝানো হয়েছে, ভাবার্থ কি। তোমরা যদি এই লেখাগুলো লিখে তোমাদের বইয়ের সাথে পিন করে রাখো তাহলে তোমরা বারবার এগুলো পড়তে পারবে এবং বারবার চর্চা করলে তোমার ভালো মনে থাকবে। শাব্দিক অর্থ, শাব্দিক অর্থ মানে কবিতার মধ্যে কবি কি বুঝিয়েছেন, এবং ভাবার্থ মানে আসলে কবি কি বোঝাতে চেয়েছেন। চলো আমরা প্রথমটা পড়ে দেখি। চারপাশে প্রবল স্রোতের মধ্যে ছোট ধান ক্ষেত, সোনার ধান কেটে অপেক্ষা করছে একজন একাকী কৃষক। মানে একজন কৃষক, কবিতা পড়ে যা বুঝবে তুমি, একজন কৃষক প্রবল স্রোতের মধ্যে ধান কেটে, তার যে ধান ছিল ক্ষেতের ধান কেটে তিনি অপেক্ষা করছে একাকী। আকাশে ঘন মেঘ ও ভারী বর্ষণে খরা স্রোত নদী হয়ে উঠেছে ভয়ঙ্কর। অনেক বেশি বর্ষার সময় থাকার কারণে ওইখানের যে নদীগুলো আছে এবং ভারী বৃষ্টি হওয়ার কারণে নদীগুলো হয়ে উঠেছে অনেক ভয়ঙ্কর। চারদিকে বাঁকা জল কৃষকের মনে শঙ্কা সৃষ্টি করছে, মানে উনি ভাবতেছে যে উনি কি আসলে যেতে পারবে কিনা, কারণ ভারী বর্ষণের ফলে নদীগুলো হয়ে উঠেছে খুব বেশি ভয়ঙ্কর। এরকম পরিস্থিতিতে ভরা পালে সোনার তরী নিয়ে, তরী মানে নৌকা, তরী নিয়ে বয়ে আসা মাঝিকে দেখতে পায়। তখন এই পরিস্থিতির মধ্যে কৃষক দেখতে পায় একজন মাঝি ওনার দিকে আসছে একটি তরী নিয়ে, মানে নৌকা নিয়ে। উদ্ধেলিত কৃষক নৌকা ভিড়িয়ে তার সোনার ধানগুলো নিতে অনুরোধ করে। এখন কৃষক ওই যে মাঝি ছিল মাঝিকে ডেকে বলে যে ভাই কষ্ট করে আমার ধানগুলো আপনার নৌকায় উঠান। নৌকা তার ধান নেয় ঠিকই, মানে যে মাঝি ছিল মাঝি তার ধানগুলো নৌকায় উঠায় ঠিকই, কিন্তু কৃষককে নিতে অস্বীকার করে। এটা আমরা কবিতা যখন পড়বো, কবিতা পড়লে আমরা এটি বুঝতে পারবো। এখন দেখো ভাবার্থ, মানে কবি আসলে কি বোঝাতে চেয়েছে। প্রত্যেক মানুষই কৃষক রূপে এক পৃথিবীর কর্মক্ষেত্রে ফসল ফলায়, মানে আমাদের মতো যে মানুষগুলো রয়েছে তারা প্রত্যেকেই এই পৃথিবীতে কৃষকরূপী হিসেবে আসে এবং তারা এখানে অনেক কাজ করে যায় যা হয়তো আজীবন থেকে যাবে, কিন্তু ওই মানুষগুলো আজীবন থেকে যাবে না। কিন্তু মহাকালের স্রোতে মানুষের জীবন যৌবন ভেসে যায়, মানে সময় আস্তে আস্তে যখন চলে যায় তোমার জীবন এবং যৌবন দুটোই চলে যাবে, শুধু বেঁচে থাকে তার শ্রেষ্ঠ কর্ম। শুধু বেঁচে থাকবে তুমি আজীবন যা করে গেছো কাজ। তুমি ধরো, তোমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরকেই ধরো, উনি আজীবন যা লিখে গেছে ওগুলোই, ওইসব কবিতা গল্প উপন্যাসগুলোই রয়ে গেছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আর বেঁচে নেই। তার ব্যক্তিসত্তা ও শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর শিকার। মানে তোমার জীবনটা যখন তোমার আয়ু শেষ হয়ে যাবে তখন তোমাকে চলে যেতে হবে, শুধু থেকে যাবে তোমার শ্রেষ্ঠ কর্মগুলো। এবং এই কবিতাটি তোমার পরবর্তীতে অনেক বেশি কাজে লাগবে, তার জন্য তুমি এটি ভালো করে অনুশীলন করবে। চলো আমরা এখন কবিতা থেকে শুরু করব। গগনে গরজ মেঘ ঘন বর্ষা। মনে রাখবা এটি এই কবিতার প্রথম লাইন, এটি অনেক গুরুত্বপূর্ণ। প্রথম লাইন এবং শেষ লাইন তোমাকে মনে রাখতে হবে। সাথে সাথে মনে রাখতে হবে তুমি কবিতাটা এমনভাবে পড়ে শেষ করবে যাতে কবিতার প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইন তুমি অনুমান করতে পারো, কারণ তোমাদের পরীক্ষা হয়তো আসতেও পারে গগনে গরজ মেঘ ঘন বর্ষার পরের লাইন নিচের কোনটি। তাহলে তুমি এগুলো ভালো করে দেখে নিবে। গগনে, গগন শব্দের অর্থ হলো আকাশ। আমি যেভাবে লিখে দিচ্ছি এভাবে লিখে লিখে পড়বে, লিখে পড়লে তোমার মনে থাকবে ভালো। গর্জে মেঘ, গর্জন করা, গর্জে মানে গর্জন করা, ঘন বর্ষা মানে বর্ষার সময়। কুলে একা বসে আছি নাকি, কুলে একা বসে আছি নাহি ভরসা। এই দুই লাইন পরে আমরা বুঝতেছি একজন কৃষক বসে আছে এবং আকাশ অনেক বেশি গর্জন করছে এবং ঘন বর্ষণ হচ্ছে, মানে কি অনেক বেশি বৃষ্টি হচ্ছে। তখন কৃষক বসে আছে, নেই কোনো ভরসা, মানে উনি ভরসা পাচ্ছে না কিভাবে ধানগুলো নিয়ে নদীটা পার হবে। বিষয়টা এমন, ধরো ওনার গ্রাম হলো এখানে, মাঝখানে একটি নদীর স্রোত বয়ে গেল অনেক বেশি, এরপরে ওপারে উনি একটি ছোট ক্ষেত বা এই ধরনের একটি দ্বীপে বসে আছে, দ্বীপ থেকে তিনি নিজের গ্রামে ফিরবে, এই ধরনের মধ্যে এই কবিতাটি। এখন দেখো রাশি রাশি ভাড়া ভাড়া। রাশি রাশি মানে হলো
অনেক, রাশি রাশি মানে অনেক, ভাড়া ভাড়া হলো ভাড়া শব্দের অর্থ ধান রাখার একটি পাত্র, ভাড়া শব্দের অর্থ ধান রাখার একটি পাত্র। আমি প্রতিটা ওয়ার্ড বারবার বলতেছি কারণ যাতে তোমাদের ভালো মনে থাকে। ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা, খরপরসা। ক্ষুরধারা শব্দের অর্থ হলো খুরের মতো ধারালো, খুরের মতো ধারালো। খরপরসা শব্দের অর্থ হলো ধারযুক্ত বর্ষা, খরপরসা শব্দের অর্থ ধারযুক্ত বর্ষা। এখানে এই 3 লাইন দিয়ে বোঝানো হয়েছে খুরের ধারের মতো স্রোত যা বর্ষার গতিতে বয়ে চলছে তা দেখে কবি বেশ ভীত বা শঙ্কিত, অর্থাৎ কবি সময়ের স্রোতে তার ধান বিলীন হওয়ার ভয়ে ভীত। এখানে এই 3 লাইন দিয়ে যদি তুমি কবিতার অর্থ বুঝতে চাও তাহলে বিষয়টি এমন, একজন কৃষক তিনি অনেক বেশি বর্ষণের ফলে নদীর যে স্রোতগুলো অনেক বেশি ধারালো হয়ে গেছে এবং তিনি ভরসা পাচ্ছেন না যে ওনার ধানগুলো উনি ওই পারে কিভাবে নিয়ে যাবেন। এরপরে দেখো, আর তোমার যদি ভাবার্থ বুঝতে চাও তাহলে ভাবার্থটি এমন, কবি তার সৃষ্টকর্ম নিয়ে বসে আছে, এই সৃষ্টকর্মগুলো কে সুন্দর করে গুছিয়ে রেখে দিবে বা যত্ন করে রেখে দিবে এই ধরনের। এরপরে দেখো, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একলা। এই 2 লাইন দিয়ে বোঝানো হয়েছে কৃষক যেখানে রয়েছে সেটি দ্বীপের একটা ছোট ক্ষেত। তার মানে কৃষক যেখানে বসে আছে সেটি হলো দ্বীপের মতো একটি ছোট ক্ষেত, দ্বীপের মাঝখানে, এবং আর তার চারপাশে ঘূর্ণায়মান জলস্রোত যেন খেলা করছে। এখানে বাঁকা জল বলতে মহাকালের স্রোতকে ইঙ্গিত করা হয়েছে। দেখি আঁকা তরুণ ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একলা। পরপারে বলতে ওপারে, মানে নদীর ওপারে বোঝাচ্ছে। তরুণ ছায়া বলতে বোঝানো হচ্ছে গাছের ছায়া। মসি মাখা অর্থ কালি মাখা, মসি মাখা শব্দের অর্থ হলো যে কালি মাখা। এখানে এই কয়েকটি লাইন দ্বারা বোঝানো হয়েছে সেখান থেকে অপর পাশে হলো গ্রাম, কৃষক ধান কেটে বা ফসল কেটে বসে আছে, ওপারে তার গ্রাম দেখা যায়, চারিদিকে অন্ধকার হয়ে আসায় গ্রাম গাছপালার ছায়ায় কালচে রং চোখে পড়ছে। সকাল বেলাতেই গ্রামখানি ঘন মেঘে ঢাকা পড়ছে, এমন অন্ধকার ও ভয়ঙ্কর পরিবেশের মধ্যে কৃষক একা অপেক্ষমাণ। এখানে কয়েকটি লাইন দ্বারা এটা বোঝানো হয়েছে। গান গেয়ে তরি বয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি ওহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি ওহারে। এখানে বোঝানো হয়েছে অপেক্ষমান কৃষক এমন সময় হঠাৎ দেখে গান গেয়ে গেয়ে নৌকা বয়ে কৃষকের দিকে একজন মাঝি এগিয়ে আসছে। অপ্রত্যাশিত সেই মাঝি হিংস্রেয় জলস্রোত অবলীলায় পাড়ি দিয়ে কোনো দিকে না তাকিয়ে ছোট নৌকা বয়ে এগিয়ে আসছে। ভরা পালে সে তরি বয়ে চলে, তার নৌকার দুধারে ঢেউগুলি নিরুপায় ভাঙে। তাকে দেখে নিঃসঙ্গ কৃষক আশার আনন্দ উদ্বেলিত হয়ে ওঠে, মনে হয় মাঝিকে যেন কৃষক চেনে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক বিরাও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। দেখো এখানে ওগো বলেছেন কৃষক, কৃষক সম্বোধন করতেছে। বারেক মানে একবার নৌকাকে কৃষকের ওখানে ভিড়াতে বলতেছে। বারেক ভিড়াও, ভিড়াও মানে থামাও। এরপর দেখো ক্ষণিক মানে স্বল্প সময়, ক্ষণিক মানে স্বল্প সময়। এখানে বোঝানো হয়েছে নৌকার মাঝিকে ওগো সম্বোধন করে কৃষক বলছে তুমি কোথা যাও কোন বিদেশে যাচ্ছ, তুমি কোথায় কোন বিদেশে যাচ্ছ। নিঃসঙ্গ কৃষক মাঝিকে তার নৌকা কুলে থামানোর অনুরোধ করে। কৃষক তাকে কুলে এসে একটু হেসে তার সোনার ধান নিয়ে যেতে বলে, তারপর তা নিয়ে যেখানে খুশি চলে যেতে পারো, যাকে খুশি তাকে দিতে পারো, তাতে কৃষকের কোনো আপত্তি থাকবে না। এরপরে দেখো, যত চাও তত লও তরণী পরে, তরণী শব্দের অর্থ হলো নৌকা, তরণী শব্দের অর্থ নৌকা। আর আছে আর নাই দিয়েছি ভরে, যাহালয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লও করুণা করে, এখন আমারে লও করুণা করে। এখন দেখো এখানে থরে বিথরে মানে স্তরে স্তরে করে সাজানো, মানে কি সাজানো, ধানগুলি সাজানো, বা এখানে কবির সৃষ্টকর্মকে বোঝানো হচ্ছে। এখন আমারে লও করুণা করে, কৃষক এখন মাঝিকে অনুরোধ করতেছে একবার করুণা করে তুমি আমাকে নাও। দেখো এখানে যা বোঝানো হয়েছে, কৃষক মাঝিকে বলে
যত চাও তত ফসল নিতে পারো। কৃষক তার ছোট ক্ষেতে উৎপন্ন ফসলের সমস্তটাই স্তরে স্তরে সেই নৌকায় তুলে দেয়। কৃষক মাঝিকে বলে, এতকাল যা কিছু নিয়ে সে নদীর কূলে অপেক্ষা করছিল তা তার নৌকায় সুবিন্যস্ত করে সাজিয়ে দিয়েছে। এবার মাঝি যদি তাকে করুণা করে সেই নৌকায় তুলে নেয় তাহলে কৃষক রক্ষা পায়। এখন কি বলছে দেখো, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রবণ গগন গিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে, রহিনু পাড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। শ্রবণ গগন মানে এখানে শ্রাবণ মাসের কথা বলা হয়েছে। মনে রাখবা এই কবিতায় একটি মাসের কথা উল্লেখ রয়েছে, শ্রাবণ মাস, এবং একটি ঋতুর কথা উল্লেখ রয়েছে, সেটি হলো বর্ষা ঋতু। এখানে সোনার ফসল বলতে কিন্তু কবির সৃষ্টকর্মকে বোঝানো হয়েছে, মনে রাখবা এটি। কৃষকের সোনার ধানে সেই ছোট নৌকা ভরে গেছে। কৃষককে নেওয়ার মতো নৌকায় কোনো জায়গা নেই। শ্রাবণ মাসে আকাশে মেঘ জমেছে, সেই ঘন মেঘ ঘুরে ফিরে আসে। কৃষক সেই পরিবেশে শূন্য নদীর তীরে একা পড়ে থাকে এবং সে ভাবে তার যা ছিল তা সোনার তরী নিয়ে গেল। এটি বোঝার জন্য তোমরা আমি উপরে যেটি লিখে দিয়েছিলাম এটি ভালো করে পড়লেই হয়ে যাবে তোমাদের।